गया था, ये भी पता चला है। अभी तक के इन्वेस्टिगेशन में ये एक चोरी का अटेम्प्ट था, ऐसा हमारे इन्वेस्टिगेशन में निष्पन्न हुआ है। एक्यूज को जल्दी अरेस्ट करने की कोशिश हमारी चल रही है, और एक बार एक्यूज अरेस्ट हो जाता है तो उसके बाद आगे के डिटेल्स ये हम आपसे डिस्क्लोज कर पाएंगे। एक एक्यूज आइडेंटिफाई हो चुका है, उसने स्टेयरकेस का यूज किया था, ये पता चला है। उस एक्यूज को अरेस्ट करने के लिए टीम्स फील्ड पर है। सीसीटीवी में 10 डिटेक्शन टीम्स हैं जो अलग अलग डायरेक्शंस में काम कर रही है। एक एक्यूज है, वो एक्यूज की मूवमेंट उस अपार्टमेंट में कल रात में ये इंसिडेंस के समय पे देखी गई है, और उस दिशा में इन्वेस्टिगेशन चल रहा है। स्टेयरकेस बिल्डिंग में कैसे आया, घटना के बाद वो कैसे भागा? বৃহস্পতিবার গভীর রাতে পাতাউদি শর্মিলা তনয় সাইফ আলী খান ছুরিকাহত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। হচ্ছে তার অস্ত্রোপচার। কঠিন নিরাপত্তার দায়িত্বে থাকা 7 জন রক্ষীর চোখে ধুলো দিয়ে গভীর রাতে কি করে আক্রমণকারী পৌঁছলো সাইফের ফ্ল্যাটে? দরজা কে খুলল? মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। এখন পর্যন্ত যা খবর, সাইফের ছোট ছেলে জের ঘরে প্রথম ঢোকে আক্রমণকারী। কেন? শুধুই কি ডাকাতি? পুলিশ 3 পরিচালককে আটক করেছে। পুলিশের নজর রয়েছে তার দেহরক্ষীদের ওপরও। পুলিশ খবর পেয়েছে রাত 3টে নাগাদ। একজন পরিবারের মহিলাও আক্রান্ত হয়ে তিনিও হাসপাতালে। তবে নতুন করে কি বলিউডে মাফিয়া যোগ বাড়ছে? ইতিমধ্যেই সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তার বাড়ির সামনেও গুলি চলেছে। শাহরুখ খানও নিরাপদ নন। সংবাদ সূত্রের খবর, সাইফের এক কাকা অর্থাৎ প্রয়াত ভারতের ক্রিকেট অধিনায়ক মনসুর আলী খান পাতাউদির ভাই ইসফানদিয়ার আলী পাতাউদি দেশভাগের পর পাকিস্তান চলে যান। পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এর তিনি ডিজির পদের দৌড়ে ছিলেন। তিনি একজন পাক সেনাবাহিনীর মেজর জেনারেল হন। 2001 সালে ডেপুটি ডিরেক্টর পদে যোগ দেন। ইনি মনসুর আলী খান পাতাউদির বাবা ইফতিকার আলী খানের ছোট ভাই। মনসুরের মতো একসময় এই ইফতিকার আলীও ছিলেন ভারতীয় ক্রিকেটের অধিনায়ক। তিনি একমাত্র ক্রিকেটার যিনি ভারত ও ইংল্যান্ড 2 দলের হয়েই টেস্ট খেলেছিলেন। সাইফের কাকার বাবা অর্থাৎ মনসুর আলী খান পাতাউদির ভাই পাকিস্তানে গিয়ে সেনাবাহিনীর কমান্ডারও হয়েছিলেন। 2012 সালে শোনা গিয়েছিল তিনি তৎকালীন পাকিস্তান ডিজি জেনারেল আহমদ সুজা পাসার স্থলাভিষিক্ত হতে পারেন, এমন খবর ছড়িয়েছিল মিডিয়ায়। তার বিরুদ্ধে জঙ্গিদের প্রশ্রয় ও দুর্নীতির অভিযোগও উঠেছিল। লাদেনকে যখন আমেরিকা মারে তখন ISI এর ডেপুটি ডিরেক্টর ছিলেন সাইফ আলী খানের এই কাকা। সংবাদ সূত্রের আরও খবর, সাইফের এই কাকা আমেরিকায় আর্মি ওয়ার কলেজে পড়ার সময় ভারতীয় সেনাবাহিনীর প্রাক্তন চিফ অফ আর্মির জেনারেল DK সিংয়ের সহপাঠী ছিলেন। 1998-তে পরমাণু পরীক্ষা ও 1999 সালে সামরিক অভ্যুত্থানের পর পাকিস্তান আমেরিকা সম্পর্ক মসৃণ করতে পাকিস্তানের দূত হয়ে গিয়েছিলেন এই ইসফানদিয়ার আলী খান। সুতরাং এই ঘটনায় এই বিষয়টি যুক্ত কিনা সেটা ক্রমশ প্রকাশ্য। সালমান কাণ্ডে অভিযুক্ত মাফিয়া লরেন্স বিষ্ণোই কয়েক বছর ধরে কারাগারে রয়েছেন। তিনি গুজরাটে। রাজস্থানের বিষ্ণোই সম্প্রদায় গরুর মতোই পবিত্র মানেন কৃষ্ণসার হরিণকে। বলা হয় এই সম্প্রদায়ের মহিলারা কৃষ্ণসার হরিণকে নিজের বুকের দুধও পান করান। এই পবিত্র কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় যেমন অভিযুক্ত হন সালমান, তেমন সাইফ আলী খান, টাবু, নীলম ও সোনালী ব্রেন্দেরও অভিযুক্ত হয়েছিলেন। 50,000 টাকার বন্ডে ছাড়া পেয়েছিলেন সালমান।
প্রমাণের অভাবে অভিযোগ মুক্ত হয়েছিলেন সাইফ আলী খান এবং বাকিরা। সালমানের 5 বছরের জেল ও 10,000 টাকা জরিমানা হয়েছিল নিম্ন আদালতে। পরে যোধপুর হাইকোর্ট সালমানকে মুক্তি দেন। এই মুহূর্তে সাইফের শিরদানায় অস্ত্রোপচার হচ্ছে। দেহের 6টি জায়গায় আঘাত পান সাইফ, 2টি আঘাত প্রচণ্ড গুরুতর। রহস্য দানা বাঁধছে, কিন্তু রক্ষীদের নজর এড়িয়ে ঘরে ঢুকে গেল আক্রমণকারী, সেটা কি নেহাতি চুরির ঘটনা? এইসব প্রশ্ন নিয়েই বলিউড চলচ্চিত্র জগতের ইভেন্ট সংস্থার এক প্রধান রণ চক্রবর্তীর সঙ্গে দিগদর্শনের একটি টেলিফোনিক সাক্ষাৎকার। হ্যালো, হ্যাঁ রণ চক্রবর্তী বলছেন? হ্যাঁ বলছি রবীন্দ্র চট্টোপাধ্যায়। নমস্কার, আমি কলকাতা থেকে দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছি। কেমন আছেন বাবু? একদম খুব ভালো আছি। আপনি আমাকে তুমি করে বলতে পারেন, কোনো ব্যাপার না। আপনার সঙ্গে বহুদিনের আমার সম্পর্ক। অনেক সংবাদপত্রের জগতে আপনার অনেক সহযোগিতা পেয়েছি। আপনি কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রি এবং সার্কাস জগতেও একটা জায়গা আপনার ছিল। তারপর দীর্ঘ প্রধায় আপনি বম্বেতে প্রবাসী হয়েছেন। কত বছর হয়ে গেল? অনেক বছর হয়ে গেছে, প্রায় 30-35 বছর তো হবে। 35 হয়ে গেছে। হ্যাঁ, 30-35 বছর হয়ে গেছে। ওখানেও ফিল্ম ইন্ডাস্ট্রিতে এবং ইভেন্ট ম্যানেজমেন্টের জগতে আপনি কাজ করছেন। তো আপনাকে আমার একটু 70 সাল থেকে আরম্ভ হয়েছিল। 70-72 থেকে আমি আমাকে শশী কাপুর নিয়েছিলেন। সেই সময় থেকেই আছি। আমার এই জন্য ফোন করার উদ্দেশ্য আজকে অন্তত সেটা হচ্ছে গতকাল বলবো না, আজকেরই সাইফ আলী খান বাড়িতে ছুরিকাহত হয়েছেন। এক আক্রমণকারী তার বাড়ির ভেতর, ঘরের ভেতর ঢুকে গিয়েছিল। হ্যাঁ, তো ঘটনা তো আপনারা মুম্বাইতে আছেন, আপনারা আমাদের এখানে খবরটা ঠিক পরিষ্কার এখনো নয়। তবে যেটুকু খবর পাচ্ছি সেটা হচ্ছে যে তার সিসি ক্যামেরায় তার ছবিটা পাওয়া গেছে। শেষ মুহূর্তে যে খবরটা এসেছে দাদা, সেটা হচ্ছে তো পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে একজনকে চিহ্নিত করেছিল। তাকে নাকি বান্দ্রা রেলওয়ে স্টেশনে ভোরবেলা ধরা হয়, তারপর সারাদিন জিজ্ঞাসাবাদ চলে, কিন্তু পরে বোঝা যায় যে সেই ব্যক্তি নয়, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রশ্নটা তা নয়, প্রশ্ন দুটো। একটা প্রশ্ন হচ্ছে বম্বেতে আমরা যেটা জানি, আমি সকল বম্বে শব্দটা ব্যবহার করছি অতীতটাকে বোঝানোর জন্য। হ্যাঁ, অতীতটাকে বোঝাবার জন্য। তো ওই বম্বেতে আপনার কিন্তু আমরা দেখেছি ফিল্ম ইন্ডাস্ট্রি যেমন করে ডেভেলপ করেছে, তার পাশাপাশি আরব সাগরে তীর হিসেবে একটা স্মাগলিং চক্র দিয়ে একটা মাফিয়া চক্র কিন্তু স্বাধীনতার পরপর থেকে বেশ সুন্দর একটা জাতিয়ে বসেছিল এবং তাদের সঙ্গে রাজনীতির যোগাযোগ, নেতাদের ওঠা বসা সব ছিল সে যুগের বিখ্যাত হাজি মস্তান। হ্যাঁ, আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে হাজি মস্তান কিন্তু ওই বলে রকবাজি আড্ডা মারার মতন আন্ডারগ্রাউন্ডের লোক ছিলেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাজি সাহেবের সাথে মোটামুটি ওনার স্ত্রীর সাথে এখনো আমার যোগাযোগ আছে। আচ্ছা, কারণ উনি পলিটিক্যালি তো নয়, ভীষণ ভালো লোক ছিলেন। ওনার একটি বক্তব্য ছিল যে পয়সা দিয়ে বিদেশ থেকে সোনা কিনছি আর এখান থেকে পয়সা দিয়ে রূপো কিনছি, এই দুটো এইটা থেকে উনি আন্ডারগ্রাউন্ড হয়ে গেলেন। পরবর্তীকালে অনেকেই এসছেন, কিন্তু ওই হাজি মস্তানের জায়গায় বা করিমনালার জায়গা এখনো কেউ নিতে পারেনি। যেগুলো এসছে সেগুলো সবই গুন্ডাগর বাড়ির লোকগুলো পরবর্তীকালে জড়িয়ে গেছে। আমার মনে হয় আপনি ভালো বলতে পারবেন, মুম্বাইয়ে এতদিন আপনি প্রবাসী। সেটা হচ্ছে যে ওই অরুণ গাউলি আসার পর থেকেই কি পলিউশনটা শুরু হলো? অরুণ গাউলির পলিউশনটা তা নয়, আমার যেটুকু আমার জানা আছে যে এই দাউদের একটি ছেলে ছিল ছোটা শাকিল। হ্যাঁ, ছোটা শাকিল আর রাজেন বলে একটা ছিল। ওই সময় থেকে একটা আগে রাজেন দাউদের সঙ্গে ছিলেন, কিন্তু পরবর্তীকালে আলাদা হয়ে গেল। সেও এখন জেলেতেই আছে। হ্যাঁ, জেলেতে আছে। মাঝে রেলেতে ওনাকে ছাড়া হয়েছিল, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়াতে উনি ভয়তেই আবার সেই ঘটনাটা সেই সময় কিন্তু শিবসেনার একটা বেশ দাপট ছিল। হ্যাঁ, যেটাকে বলা হয় মারাঠি অস্মিতা।
হ্যাঁ 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 হ্যাঁ, একদম ঠিক কথা বলছো। তো এই মারাঠি অস্মিতার জায়গায় দাঁড়িয়ে এদিকে শিবসেনা, এই বিভিন্ন কংগ্রেস সেই সময় এদের ছত্রছায়াতে, তারপর এই দলগুলোর ছত্রছায়াতে অনেকেরই ঘোরাফেরা ছিল, পুলিশ মহলেও এদের সঙ্গে একটা যোগসাযোগ ছিল। এই ঘটনাগুলো আমরা মুম্বাইতে শুনেছি, কিন্তু পরবর্তীকালে আবার দেখেছি সেই টাকা পয়সা মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঢুকতো, যার জন্য তাদের কথা বসায় ওঠা বসা করতে হতো। রাউদের কথায় এখানকার বড় বড় ফিল্ম স্টাররা চলে যেতেন, তাদের পার্টিতে যেতে বাধ্য হতেন। হ্যাঁ, তা তো ছিলই। আমরাও গেছি, তখন জানা ছিল না, বয়সটা অল্প ছিল। হ্যাঁ হ্যাঁ অনেক লাফালাফিও করেছি ওদের নিয়ে। হ্যাঁ, ভালো পয়সা পাওয়া যেত। পয়সা না হলে তো জীবিকা চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের এখানে তো তথাকথি এবারের ঘটনাটা যেটা বলি সেটা হলো যে আপনার ওই কৃষ্ণ সার হত্যার যে ব্যাপারটা দাঁড়িয়েছিল সালমান খানের, হ্যাঁ হাম সাথ সাথ হ্যায় ছবির শুটিং এ গিয়ে, হ্যাঁ হ্যাঁ তো এই ঘটনার পর সালমানের তো দুদিন জেলও হলো, পরবর্তীকালে ছোট কোর্ট থেকে যোধপুরের হাইকোর্ট, সেখান থেকে তিনি ছাড়া পেলেন। তো এই ঘটনার পরে আপনার লরেন্স বিষ্ণোই, হ্যাঁ, সে তো একদম ধনুক ধরা পণ করে বসে আছে, সে রাজস্থানের জেলে বসেই নাকি পরিচালনা করছে। হ্যাঁ, সে রাজস্থানের জেলে না, উনি আছেন গুজরাটের জেলে। গুজরাটের জেলে আছেন। গুজরাটের জেলে থেকে উনি নাকি পরিকল্পনা করছেন, যেমন হুক অ্যান্ড ক্রুক, আমি সালমানকে মারবই। না, মারবই তো একটা কন্ডিশনও রেখেছিল যে ও যদি বিষ্ণু সমাজের কাছে ক্ষমা চেয়ে নেয়, হ্যাঁ হ্যাঁ, তাহলে কিন্তু আমরা মিটমাট করে নেবো। না, আবার লরেন্সের ভাই বলেছিল যে আমাদের একটা মোটা টাকা অফার করা হয়েছিল, এটা লরেন্সের ভাইও নাকি জানিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অনেক জায়গায় থেকেই তো খান বাবু বেরিয়ে এসছেন, ফুটপাতে অনেককে চাপা দিয়ে বেরিয়ে গেছেন, উনি বেরিয়ে গেছেন, সবই ঠিক আছে। কি বলবো, মুম্বাই শহরেতে তথাকথিত মুম্বাই শহর এখন, কিন্তু আগে বম্বে শহরেতে এসব অনেক কিছুই হতো, এখনো হয়। এখানে আগে তো এক সময় ছিল যে বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের লোকরা, আমি নিজেও দেখেছি, শুটিং এর সময় আসতেন, তাদের নিয়ে কথাবার্তা হতো, তারা যা ইনস্ট্রাকশন দিতেন সেই মতন চলতো। এই করে কয়েকজন হিরোইনও এখান থেকে চলে গেছেন, তার মধ্যে প্রথম হিরোইন তো চলে গেলেন মন্দাকিনী চলে গেছেন, অনেকেই চলে গেছে। আমি অতীতের কথা আসবো, এখন একটু বর্তমানের কথা নিয়ে মানুষ মানে অধীর আগ্রহ নিয়ে বসে আছে এগুলো জানবার জন্য, যেটা হচ্ছে পুলিশ এখনো যেটা জবাব দিতে পারিনি, এই যে আর কি আক্রমণকারী সে ধরাও পড়েনি, কিন্তু তার ছবি পাওয়া গেছে এই পর্যন্ত। কিন্তু আমার প্রশ্ন যেটা, সেটা দুটো প্রশ্ন, যেটা আমি আগেই বলছিলাম। একটা হচ্ছে মুম্বাইয়ের তো এখন ডবল ইঞ্জিন সরকার, তাহলেও এখন এই ল অ্যান্ড অর্ডারটা দেখা যাচ্ছে ক্রমশ প্রশাসনের হাতের বাইরে চলে যাচ্ছে মুম্বাই শহর। একদম একদম। এটার কি কারণ বলতে হবে আপনাকে, এটা দ্বিতীয় প্রশ্ন। আর প্রথম প্রশ্ন আমার যেটা, সেটা সেই সাইফের ব্যাপারটা নিয়েই, যে দেখুন এখন পর্যন্ত যে সাইফের খবরটা রয়েছে, বলা হচ্ছে যে 1 কোটি টাকা নাকি সে চেয়েছিল বাড়িতে, সেটা পরের কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনি যে বাড়িতে 8 তলা, 10 তলা এবং 12 তলায় 3টে তার ফ্ল্যাট রয়েছে, সেখানে সেই বাড়িতে ঢুকতে গেলে 3-4টে লেয়ারের কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থা ছিল, এবং সেটা হচ্ছে অত্যাধুনিক ব্যবস্থা। 1 তলাতে প্রথমে যেখানে গাড়ি পার্কিং হয়ে আপনি মেন এন্ট্রেন্স দিয়ে ঢুকছেন ওর বাড়িতে, সেখানে একটা চেক করা হতো কোথায় যাচ্ছেন, কার ফ্ল্যাটে যাচ্ছেন, যেটা হয় বড় বড় মাল্টি স্টোরেড বিল্ডিং গুলোতে। কঠিন ব্যবস্থাও ছিল। তারপর সেকেন্ড লেয়ারটা ছিল যে লিফটে করে ওনারা উঠছেন ফ্ল্যাটেতে, সেখানে একটা পরীক্ষা ছিল। সেখানেতে আপনার কি বলে ডিজিটাল সিকিউরিটির একটা ব্যবস্থা ছিল। 3 তলায় ওনার 8 তলার ফ্ল্যাটে কি 10 তলার ফ্ল্যাটে উঠবার পরে সেখানে আবার যেখানে লিফট, সেখানে একটা লেয়ার ছিল। তারপর ওনার বাড়ির ঘরের সামনে ডিজিটাল লক, ক্যামেরা, থাম ইমপ্রেশন, এইসব নানান কিছু দিয়ে তবে ওর বাড়িতে ঢোকার ব্যাপার থাকতো। সে কি করে রাত্রি 2টোর সময়, বম্বেতে রাত্রি 2টো তো কিছুই নয়, না না কোনো ব্যাপার নয়,
তো সেখানে রাত্রি 2টোর সময় এতগুলো নিরাপত্তার বেষ্টনী ভাগ করে যদি চলে গেল, এবং বলা হচ্ছে সে নাকি একদম ছিচকে চোর, সঙ্গে একটা হ্যাঁ, সেটাই পিস্তলও। বলছে ছিটকে চোর। এবং আমাদের যেটা ধারণা, আমরা যারা বলিউডের সঙ্গে জড়িয়ে আছি বা হ্যাঁ। সংবাদ জগতের সঙ্গে জড়িয়ে আছি, আমরা যেটা জানি বা শুনছি, হ্যাঁ এটা আমিও জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম, হ্যাঁ হ্যাঁ কিন্তু এইটা ফ্যামিলির কেউ না জড়িয়ে থাকলে হ্যাঁ, এটা কিন্তু সম্ভব নয়। ফ্যামিলি না, ওই কাজের লোক। কাজের লোকরাই ওটা ফ্যামিলির মধ্যেই ধরা হয়। হুম হুম। যেমন ছেলে দুজনকে বন্ধক রাখার ব্যাপার হয়েছিল, বন্ধক রাখলে তো তাদের উপরে ছুরি বা বন্দুক বা রিভলভার কিছু পয়েন্ট করার ব্যাপার ছিল। আচ্ছা, এটা হয়নি। এত বড় একজন মানে সেলিব্রিটির বাড়িতে যাচ্ছে চোর, এটুকু তো জানে কার বাড়িতে এসছি আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে এই সব সামান্য একটা ছুরি নিয়ে এতগুলো নিরাপত্তার লেয়ার ভেঙে দিয়ে চলে গেছে। ঘরে ঢুকে পড়লো। হুম, এখান দিয়ে কিছু একটা তো কি বলবো, ডাল মে কুছ কালা। হ্যাঁ দাল মে কুছ কালা হ্যায়, ইয়া তো দাল পুরি কালি হ্যায়। হুম। তো এটা হতেই পারে, এটা হয়তো 2-4 দিনের মধ্যে পুলিশ বলবে। আচ্ছা, জানাতো আমাদের। এবার আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে ওই যেটা বললাম হাম সাথ সাথ হ্যায় ছবির জন্য যেটা নিয়ে অভিযোগটা সালমানের বিরুদ্ধে উঠেছিল, সেখানে তার যারা সঙ্গী ছিলেন তাদের মধ্যে ছিল সোনালী বেন্দ্রে, তার মধ্যে ছিল অভিনেত্রী নীলাম, এবং তার মধ্যে ছিলেন এই সাইফ আলী খানও। হ্যাঁ, যদিও তারা সেখানে মানে নিঃশর্তে মুক্তি পেয়ে যান প্রমাণের অভাবে, কিন্তু তারা ওই হরিণ শিকারের দলের মধ্যে ওনারা ছিলেন। এখানে নেতৃত্বটা হয়তো সালমানের ছিল, কিন্তু মানসিকভাবে তারা কিন্তু সালমানের সঙ্গেও জড়িয়েছিলেন সেই ঘটনাটাতে। একদম একদম। তো লরেন্স বিষ্ণোই, যে ওখানকার মানে বিষ্ণোই সম্প্রদায় রাজস্থানের, শুনছি যে এই কৃষ্ণ হরিণের ব্যাপারটা মানে হিন্দু ধর্মে যেমন গরু পবিত্র, তেমনি এই বিষ্ণুই সম্প্রদায়ের কাছে হচ্ছে কৃষ্ণ সার হরিণটা হচ্ছে বিভিন্ন খুব মানে পবিত্র, এমন পবিত্র যে ওই মেয়েরা, বিষ্ণুই সম্প্রদায়ের মেয়েরা নাকি ওই শাবক আর কি কৃষ্ণ সার শাবকদের নিজের ব্রেস্ট মিল্ক পর্যন্ত খাইয়ে তাদের পুণ্য অর্জন করেন। তাকে মারার অভিযোগ ছিল এবং সেইটা নিয়েই তার অভিযোগ। তা এটার সঙ্গে কি ওইটারও কোনো যোগাযোগ থাকতে পারে? না, ওইটা পুলিশ একদম পরিষ্কার বলে দিয়েছেন। হ্যাঁ। আর কিছুক্ষণ আগে এসিপি নতুন হয়েছেন, আগে ছিলেন না, উনি নিজেও মোটামুটি ওতে ছিলেন, দয়া। হুম। তো দয়াজি বিখ্যাত দয়া। হ্যাঁ হ্যাঁ, তো উনি ওর নামটা নিয়ে কি সনি টিভির ওই সিআইডি সিরিয়াল? হ্যাঁ হ্যাঁ, ওইটা নিয়েই সিআইডিটা চলছে। আচ্ছা, ওর নাম নিয়ে। হ্যাঁ, ও শার্প শুটার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দয়া নায়ক। তাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। হ্যাঁ, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত করার। দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ উনি কিভাবে পড়াশোনা করেছেন, কিভাবে, ওটা একটা আলাদা গল্প। ওই নিয়ে একটা ভালো সিনেমা করা যায়। আচ্ছা, ওটা নিয়ে আরেকদিন কথা বলবো। হ্যাঁ, ওটা নিয়ে একটা ভালো সিনেমা করে। তো ওই সব ব্যাপার নিয়ে এখনো অব্দি পুলিশ, বান্দ্রা পুলিশ স্টেশন থেকে কোনো রকম বলা হচ্ছে না যে এটা পরিকল্পিত ভাবে কিছু হয়েছে। এটা বলছে না নিছক চুরির ব্যাপার। আচ্ছা, তো এটা কি কারণে বলছে সেটা বোঝা যাচ্ছে না। আবার এই যে কি করে ওই 3-4 লেয়ার পেরিয়ে ঢুকলো সেটাও কিন্তু পুলিশ কোনো এক্সপ্লেন মানে দিতে পারছে না, এক্সপ্লেন করছে না। একটা জায়গা থেকে শুধু জানতে পারা গেছে যে ও বোধহয় পেছনের পেছনের সুইপার যেটা দিয়ে ওঠে সেই সব জায়গা দিয়ে সে গেছে, উঠেছে। আর সিঁড়ি দিয়ে পুরোটা, হ্যাঁ, লিফট ব্যবহার করেনি। কিন্তু ওনার ফ্ল্যাটেতে, যে 12তলার ফ্ল্যাটটাতে, যে ও বা ওনার ছেলে থাকে, হ্যাঁ, ওই রুমেতে ঢুকলোটা কি করে? ওখানে ওনাদের গ্র্যান্ডমা বলতে ওই যারা মাসির মতন, হ্যাঁ, তো ছিলেন। ওনাকেই বলে প্রথম বলে হাতে আঘাত করেছে। হ্যাঁ হ্যাঁ, ওনাকেই প্রথম আঘাত করেছে। আর 3জন রক্ষীকেও জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আটক করা হয়েছে, নট গ্রেপ্তার। না, আটক করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হবে বলে। এটা ওনাদের ওখানে প্রেমিসের ভেতরে লোক এরা।
রণদা, আরেকটা মজার কথা সেটা হচ্ছে যে হ্যাঁ, বলো। সেই রাত্রে যখন মানে গতকাল এই রাত্রে যখন ঘটনাটা ঘটে, হ্যাঁ, ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি দরকার ছিল। হ্যাঁ, এই গাড়ির ড্রাইভার নাকি নেই, বাড়ি থেকে একজন ড্রাইভার নেই, হ্যাঁ, তখন তাকে নাকি অটোতে করে নিয়ে যাওয়া হয়েছে। হ্যাঁ, এইগুলো অনেক রকমই গল্প শুনতে পারা যাচ্ছে যে অটোতে নিয়ে গেছে, কিভাবে নিয়ে গেছে, সবই অনেক রকম গল্প আছে। ওখানে নাকি কেউ গাড়ি চালাতে পারে এমন নাকি নেই, এই কথাটা কতটা বিশ্বাসযোগ্য যে গাড়ি হ্যাঁ, চালানোর অত বড় বাড়িটাকে নেই? না হলে পরে ওই সোসাইটির ভেতরে যারা থাকে হ্যাঁ, তারা যে কোনো একজন গাড়ি, যে এত বড় একটা ঘটনার মধ্যে যে কেউ গাড়ি নিয়ে যেতে পারে। হ্যাঁ, ওই বাড়িতে তো অনেক গাড়ি। হ্যাঁ, হ্যাঁ, এবং তো এই যে ঘটনাটা, করিনা কাপুর তো নিজেও গাড়ি চালাতে জানেন। হ্যাঁ, কিন্তু উনি ছিলেন না বাড়িতে, আচ্ছা আচ্ছা উনি বাড়িতে ছিলেন না। আচ্ছা আর আচ্ছা। অন্যান্য যারা বড় হয়ে গেছেন ছেলেমেয়েরা, হ্যাঁ, তারাও জানে গাড়ি চালাতে জানে না। হ্যাঁ, আমেরিকার ছেলেমেয়েরা যারা ছিলেন হুম। তারাও ওই নিয়ে বিরাট একটা নেই, কিন্তু সঙ্গে সঙ্গে তো হাসপাতালে পৌঁছেছেন, এটাও ঠিক কথা। ঠিক তাই না? হাসপাতালে পৌঁছে গেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে লেগুমতি একটা হাসপাতালে। আশ্চর্য ঘটনা হচ্ছে, বলা হচ্ছে 6টা ঘা, যেটা পিঠের কাছে হচ্ছে, শিবদারা সবচেয়ে গুরুতর আঘাত। হুম। গুরুতর আঘাত, এবং এটা অনেকটা ভেতরেই গেছে, কিন্তু ওখান থেকে কোনো নার্ভই ছেড়েনি, কিছুই হয়নি। ওটা উনি সুস্থ হয়ে কথা বলছেন। আচ্ছা, এমন ছুরি তাকে ঢোকানো হলো, সে ছুরির অংশ নাকি শরীরে বিঁধেছিল? সেটাই হচ্ছে একটু মজাদার ঘটনা। হুম। জানি না এটা কতটা গ্রহণযোগ্য। হুম। তো আমার মনে হয় না যে সবই প্রকাশ হবে যদি একটু চাপ দেওয়া হয়। হুম। এরা নিজেরাই চাপ দেবেন কিনা সেটাও একটা জিজ্ঞাসা আছে। হুম 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 হুম। তবে উনি সুস্থ হয়ে গেছেন, কথা বলছেন, সাংবাদিকদের সাথে কথা বলেছেন, ফ্যামিলি মেম্বারসদের সাথে ভালো করে কথাবার্তা বলছেন, বলিউডের বিভিন্ন লোকরা ওখানে যাতায়াত আরম্ভ করেছেন। এবং এমনকি আমাদের তোমাদের পশ্চিমবাংলার, আমাদেরই বলা যায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ওখান থেকে টুইট করেছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনিও টুইট করেছেন, এখানকার মুখ্যমন্ত্রীও করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির লোকজন, তাদের সঙ্গে আমাদের পারিবারিক যোগাযোগ বলেছেন এবং সমবেত জানিয়েছেন সবাইকে। হ্যাঁ, সব জায়গায় ঠিক আছে। তাহলে এখন বলা যেতে পারে যে ফিজিক্যালি সেফ ইজ সেফ। একদম সেফ, সেফ, এটা মোটামুটি একদমই ওই। আর মনে হয় না যে বেশি দিন থাকবে হাসপাতালে, 2-3 দিন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইসিইউতে রেখেছে, এখন একটু অবজার্ভ করে তারপর ছাড়বে আর কি। ছাড়বে। আচ্ছা, এবার আমার কাছে আরেকটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে এই ঘটনাটার সঙ্গে যুক্ত বলবো না, কিন্তু একটা ছোট গল্প রয়েছে। সেটা হচ্ছে সাইফের এক কাকা আছেন, তিনি আমাদের প্রয়াত ভারতের ক্রিকেট অধিনায়ক অর্থাৎ মনসুর আলী খানের মানে কাকা, এই ভাই ভাই ভাই, মানে সাইফের কাকা। পাতাউদ্দিন নবাব। হ্যাঁ, তার মানে ওনার নাম হচ্ছে ইরফান দিয়ার আলী পাতাউদি। ইয়েস। দেশভাগের পর পাকিস্তানে চলে যান। হ্যাঁ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই এর তিনি ডিজির পদে দৌড়ে ছিলেন, মানে ডিজি হবেন এরকম একটা ব্যাপার ছিলেন। উনি ডেপুটি ডিরেক্টর ছিলেন সেই সময়, আর মেজর জেনারেল ছিলেন। 2011 সালে ডেপুটি ডিরেক্টর পদে যোগ দেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখা যাচ্ছে যে এই ইফতিকার আলী ভারতের ক্রিকেট অধিনায়ক হয়েছেন, পরবর্তীকালে তিনি আবার ইংল্যান্ডের অধিনায়কও হয়েছেন। আচ্ছা। এবং পাকিস্তানে চলে যাবার পর বলা হচ্ছে যে তিনি পাকিস্তানি ডিজি জেনারেল আহমদ সুজা পাশার জায়গায় তাকে বসানো হতে পারে, এরকম একটা মিডিয়ায় সে সময় খবর ছড়িয়েছিল। তার কাকার বিরুদ্ধে জঙ্গিদের প্রশ্রয় দেওয়া এবং তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও উঠেছিল। হ্যাঁ। লাদেনকে যখন আমেরিকা মারলো তখন আইএসআই এর ডেপুটি ডিরেক্টর ছিলেন সাইফের এই কাকা, এবং আমেরিকাতে তাকে পাঠায় পাকিস্তান আপনার 98-99-এ, যখন আপনার প্রথম ওরা পাকিস্তান পরমাণু পরীক্ষা করলো, এবং 1999 সালের সামরিক অভ্যুত্থানের পর পাকিস্তান আর আমেরিকার সম্পর্কটা মসৃণ করবার জন্য পাকিস্তানের দূত হয়ে এই ইরফান দিয়ার গিয়েছিলেন আমেরিকাতে। হ্যাঁ, এটা আমিও শুনেছি ঘটনা।
কিন্তু আমার যেইটুকু মনে হচ্ছে এখন পলিটিক্যালি এটাকে করা আমাদের পক্ষে খুবই শক্ত হবে। হ্যাঁ। কারণ আমরা জানি, আমি বলো তুমি বলো বা এখানকার মিডিয়া জগৎ, হ্যাঁ, হ্যাঁ। এখানে পলিটিক্স থেকে এই জন্য জড়াতে চাইছি না, কারণ সবই স্ক্যানিং এর ভেতরে আছে, সব স্ক্রিন হয়ে যাচ্ছে এখন ভারতবর্ষে। এমন তো হতে পারে যে এদের এই যে শরিকি সম্পত্তির ব্যাপার ট্যাপার গুলো, হ্যাঁ ওইটা তো আছে, বিরাট বিরাট জাহানুমা হোটেল ভোপালের, আমি গিয়ে থেকে এসেছি ওখানে, হ্যাঁ, তো এসব আছে ওনাদের ততোদিক বলে যে জায়গাটি, সেটা কিছু সম্পত্তি বোধ হয় একদিন কালে বিক্রিও করেছেন সাইফ। হ্যাঁ স্যার করেছেন। হুম। স্যারের এখন স্যারের ডিমান্ড তো আছেই, কারণ ওনার প্রথম স্ত্রী অমৃতা, তারও কিছু পাওনা আছে, ছেলের প্রতিও একটা আছে। তাই দায়িত্ব। এটা হচ্ছে হ্যাঁ ইব্রাহিমের স্ত্রীরও তো ব্যাপার থাকে না। এখনো পর্যন্ত পুলিশ অন্যান্য সূত্র কিছু ধরেনি, একদম ছিচকে চোরের কাজই বলেছে। হ্যাঁ ছিটকে চোর বলেই ওরা সাব্যস্ত করছে, কেন করছে সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, যদি পলিটিক্যাল কোনো ব্যাপার থাকতো বা কোনো নিঃসন্দেহ আন্ডারওয়ার্ল্ড কিছু করতো, হুম, তাহলে কিন্তু এটা 2 মিনিটের ব্যাপার। হুম। ইলেকশন হবে সেকেন্ড ডেতে, স্যার যে যাবে সে অগ্নেয়াস্ত্র নিয়ে যাবে, রিভলভার নিয়ে যাবে বা কিছু নিয়ে যাবে, যে আমি তোমার ছেলেকে ধরলাম, তুমি যদি আমাকে 1 কোটি টাকা না দাও আমি কিন্তু তোমার ছেলেকে ওই করবো, হুম। কিডন্যাপ করবো, বা এটা কিন্তু বিরাট বড় ব্যাপার হয়ে যেত, কিন্তু ও কিচ্ছু করেনি এগুলো। হ্যাঁ, সেই কারণটা বোঝা গেল না, সেই কারণ পরবর্তীকালে নিশ্চয়ই প্রকাশ পাবে। হ্যাঁ। এবং মানে এটা কি আপনার কাছে বিশ্বাসযোগ্য যে রাত 2টোর সময় তার ঘরে ঢুকে গিয়ে বলছে কোন ফ্ল্যাটে আছে, কোন ঘরে সাইফ আছে জানে না, তুই যে কাজের যিনি আর কি মাসি, তার কাছে দাবি করছেন যে 1 কোটি টাকা দাও, তাহলে পরে আমি চলে যাব। হ্যাঁ এইটাই হলো কথা। এবং দেখো কি সুন্দর সাজানো ব্যবস্থা, যে ছেলেটা আবার কাঁধে একটা ব্যাগ নিয়েও আছে, হ্যাঁ, কাঁধে একটা ব্যাগ নিয়ে আছে, টাকা নিয়ে যাবে বলে। টাকা নিয়ে ওই যাবে। যাবে, এইটা একটা দিয়ে দেবে। হ্যাঁ, এইসব বড় বড় এই আর্টিস্টদের বাড়িতে 1 কোটি 2 কোটি 4 কোটিতে থাকা কোনো ব্যাপার নয়, এটাও সত্যি কথা। কোনো ব্যাপার না, না না এটা কোনো ব্যাপার নয়, হুম। এটা থাকেই চিরকাল। এইভাবে 3টে লেয়ার হ্যাঁ, আমাদের পেরিয়ে একটা ছিচকে চোর ঢুকে গেল। এই ছিচকে চোরের সেটাই নাম, আশ্চর্য ব্যাপার। ছিচকে চোরের এত বড় সাহস হবে। আর যদি এটা কিডন্যাপের ব্যাপার থাকতো, তো রাস্তাতে যখন তখন ছেলেরা ঘুরছে বেরোচ্ছে, তাদের সঙ্গে হ্যাঁ। বেরোচ্ছেও থাকে, কিন্তু ওটা অনেক সুযোগ সুবিধা। মজার ব্যাপার হচ্ছে সাহেব করিনা বা ছেলেটাকে নিয়ে, ছোট ছেলেটাকে নিয়ে, মেজর ছেলেটা মানে ছোট থেকে যেটা বড়, হুম। ছোট দিক থেকে আমি বলছি, হ্যাঁ। তাকে নিয়ে বাগদার রাস্তার উপরে বহু সময় এরা কিন্তু গাড়ি থেকে নেমে হাঁটাহাঁটিও করেছে, এমনকি ছোট দোকান থেকে ইয়ার্কি করে, যেটা বাংলাতে ফুচকা বলে, হ্যাঁ, হ্যাঁ, সেই জাতীয় এরা খেয়েছেন। হ্যাঁ। তো সেই সব সুযোগ থাকা সত্ত্বেও হুম। বাড়িতে ঢুকে গিয়ে এটা করা, এটা ঠিক মেনে নেওয়া যাচ্ছে না ব্যাপারটা। সেই কপিল দেবের হজমিগুলির বিজ্ঞাপনের মতো এই বাত কই হজম নেই হুয়া না। হ্যাঁ এই বাত কুছ হজম নেই হুয়া। তো এটাই হলো ঘটনা। হুম, তবে সবই পরবর্তীকালে জানা যাবে। হুম। এই সময় সৈফ আলী খান সুস্থ আছেন, হুম, বলিউড বিভিন্ন লোকরা, আমার কিছু বন্ধু বান্ধবও আছেন হুম। যারা 6টা-7টা ইউনিয়নের প্রেসিডেন্ট, হুম, হুম, তাদেরও বক্তব্য আমার সঙ্গে খুব কিছুক্ষণ আগে কথা হচ্ছিল। হুম, হুম। তো তারা বললেন যে আমরাও হজম করতে পারছি না, হুম। তবে মেনে নিতে হবে। এবার আমাদের সবচেয়ে বড় কন্ডিশন হয়ে গেছে, যত এখন দেখো বয়স্ক সংখ্যাটা এমনই হয়ে গেছে, যে কোনো জায়গায়, যেমন মনোজ কুমারের বাড়ি আমি রেগুলার যাতায়াত করি, হুম, হুম। বা প্রেম চোপড়ার সঙ্গে আমার একটা বহুদিনের সম্পর্ক। 40 বছরের উপর সম্পর্ক। ওনার বাড়িটা কিন্তু নিচে যে গার্ডরা আছে, হ্যাঁ, 2টো থাপ্পড় মারলেই কিন্তু নিভানা বিল্ডিং এর উপরে উঠে যাওয়া যায়। আচ্ছা। হ্যাঁ উনিও তো কম করে 300-400 কোটি টাকা তো আছে। 100 বার। হ্যাঁ আমি যেভাবে দেখেছি ওনাকে, হুম, হুম, তো এই লোকরা এখন একটু সচেতন হলেন। হুম, কারণটা এটা, মনোজ কুমার যাকে ভরত কুমার বলা হয়, হুম, 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 হ্যাঁ, তো এই মনোজ কুমারের বাড়িতে নিচে 2টো মাত্র গার্ড, হুম, সিকিউরিটি গার্ড বলতে 2টো, হুম, বাকি ওয়াচম্যান, ইংরেজিতে বলে ওয়াচম্যান, হুম, হুম, কলকাতাতে যাকে কেয়ারটেকার বলা হয়। হুম, হুম, হুম। তো সেই তারা আছে, ওরা কি করবে, কিচ্ছু করার নেই। তাই তো, তাই তো, হ্যাঁ তাই তো। ওই সব জায়গাতে ধরমজির বাড়িতে ঠিক আছে কুকুর টুকুর আছে, হুম, হুম,
ধরমজিকে ধরা বা ওনার ছেলেকে ধরা কোনো বড় ব্যাপার নয় এগুলো। হুম যেটা লতাজির বাড়িতে ছিল কিছু কোনো গার্ডই নেই। হুম লতাজির পেডার রোডের বাড়িতেও তাই ছিল, হুম কোনো রকম গার্ড নেই, কিচ্ছু নেই। আমরা অম্লান বদনে ঢুকে গেছি। আচ্ছা এখন সমস্যাটা হচ্ছে যে স্যারের কাছে এমন কি টাকা ডিমান্ড করতে গেল 1 কোটি টাকার জন্য, নিজের প্রাণটাকে মুঠো করে গেল। এটা একটা জিজ্ঞাসার ব্যাপার তো আছেই, থাকবে। আর এইসব যারা সেলিব্রিটি তাদের কাছে তো নিজেদের তো লাইসেন্স রিভলভারও থাকে। হ্যাঁ একদম আছে। গোবিন্দর যে কেসটা হলো নিজের লাইফের হ্যাঁ, ওর বাড়িতে, হ্যাঁ। পরিষ্কার করতে গিয়ে নিজেই গুলিবিদ্ধ হয়েছিলেন। তো ওরও তো এটা ভাবার দরকার যে আমি যার বাড়িতে যাচ্ছি সাইফ আলী খান, তার কাছে তো সে রাজার ছেলে, তো তার কাছে তো একটা বন্দুক পিস্তল থাকতেই পারে, আমি একটা ছুরি নিয়ে তার বাড়িতে ঢুকতে যাচ্ছি। হ্যাঁ 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 এইগুলো মানে পরপর যদি ঘটনাক্রম সাজানো যায় তাহলে একটা রহস্য একটা বিরাট তৈরি হয়ে থাকছে। হ্যাঁ 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 তোমাদের দীপক কুমারের রহস্য গল্প লিখতে পারবে। সেই জায়গাটা দাঁড়িয়ে আছে। এবার এখন এই যে ফিল্ম ইন্ডাস্ট্রির কথাটা আপনি বললেন যে প্রত্যেকেই কিন্তু একটু শক। সবাই সব। আমার সুখে সকালবেলা, খুব সকালবেলাতেই আমার এক বন্ধু আছেন, একজন খুব নাম করা নায়িকা, তার ভাই এবং নিজে নামী প্রডিউসার, অনেক বড় বড় ছবি করেছেন। আচ্ছা আচ্ছা রাজা রয়, রীনা রয় বলে একজন অভিনেত্রী ছিলেন, তার হ্যাঁ আচ্ছা রাজা রয় আমাকে সকালবেলাই জানালো। তো আমি আকাশ থেকে বললাম যে কি করে হয়, বললো আমরাও তো বান্দ্রাতে আছি, আমাদের তো 2 বোন নিয়ে এখানে আমরা, আমার ওই আগে লন্ডন থেকে চলে গিয়েছিল, আবার এখানে চলে এসছেন। লন্ডন আর এটা করেন, তো আমার এখন আমরাও ভয় পেয়ে আছি যে আমাদের এখানে তো একটা ওয়াচম্যান, বাংলোতে আমাদের একটা ওয়াচম্যান, রাত্রে একটা দিনের বেলা এই থাকে। তো আমাদের পক্ষে এটা একটা ভয়ানক ব্যাপার হয়ে গেল, যে তো থাপ্পড় মারলেই আমার কাছ থেকে মানে সচরাচর যেটা হয় অ্যালকোহলকে এইসব সাদের ভাইরা এরা খেয়ে থাকেন, বেশি পার্টি করা, এগুলো তো লেগেই থাকে এদের। হ্যাঁ, তো তারা তো একটা থাপ্পড় মারলেই তাকে দিয়ে দিতে হবে। হাত খুলে একটা ঘড়ি যদি পরে থাকে সেটা দাম 2-5 লাখ টাকা, 10 লাখ টাকা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপারই। হ্যাঁ, গলার থেকে হাত দিয়ে ছেড়ে নেওয়ার, গলার চেনটা নিয়ে নেওয়া, এগুলো নিতে পারে। তো তাদের একটা ভয় হয়ে গেছে। মুম্বাই পুলিশের কি কার্যক্ষমতা কি সেরকম ভাবে কাজ করছে না, না পলিটিক্যাল কোনো প্রেসারাইজড হওয়ার জন্য হচ্ছে? কলকাতাতে যেরকম হয় আর কি, যে পলিটিক্যাল। বম্বে পুলিশের মতন কাজ করছেন এবং খুব ভালো কাজ করছেন বলে বলিউডের নায়িকারা, বিশেষ করে নায়িকারা যারা সাহেবের সঙ্গে কাজ করেছেন, যেমন আমিষা প্যাটেল, এরা সব বলেছেন। তো যে বম্বে পুলিশকে হেডস আপ, তারা এত তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করছে। সলভ করার কি, সিসিটিভি দেখলেই সলভ হয়ে গেল, তবুও অনেকটা এগিয়ে গেছে। যাতে 2-4 দিনের ভেতরে এটা ওই দুধ পানি কা পানি হয়ে যাবে। কিন্তু আজকে তো একটু আগে আমরা টিভি চ্যানেলে দেখলাম যে সুপ্রিয়া দুলে থেকে শুরু করে, উদ্ধব ঠাকরে থেকে শুরু করে, এবং কংগ্রেসের তরফ থেকে বারবারই বলা হচ্ছে যে বম্বের ল অ্যান্ড অর্ডার অবস্থা হাতের বাইরে চলে গেছে। দেখো, অপোজিশন সবসময় বলবে, অপোজিশন তো সবসময় বলবে, আর যারা আছেন না, এটা কোনো ব্যাপার না। আমি যেটুকু জানি বম্বে একটা কথা তো ঠিকই, যে এই যে 3 খান, আমির খান, সালমান খান, শাহরুখ খান, এদের ওপর এর আগে কিন্তু এরকম ভাবে ধমকানি চমকানি এই ব্যাপারগুলো কিন্তু আমরা আগে দেখিনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, কিন্তু এটা কংগ্রেস আমলেতেও ছিল। সালমান খান যখন এই ফুটপাতে দিয়েছেন, তখনও হয়েছিল। তখন মোটামুটি আমাদের যারা এখানে ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রীরা, তারা কিন্তু এটাকে প্রশ্রয় দিয়েছেন এবং আস্তে করে এটাকে সরিয়ে দিয়ে ওনাকে সব ঠিকঠাক করে দিয়েছে ব্যবস্থা। সেটা পলিটিক্যাল জগতে তো হয়েই থাকে, সেটা শুধু আমাদের দেশ কেন, এই 4-5টা যেগুলো আমাদের ভারতবর্ষটাকে ভেঙে যারা হয়েছেন, বাংলাদেশ বলো বা পাকিস্তান বলো বা হ্যাঁ আরো ছোট ছোট দেশগুলো আছেন, তো সেই সব জায়গায় এগুলো হতেই পারে, হয়ে থাকে।
তাহলে এই আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারটা আপনি কি বলবেন যে ওখানে এখন আন্ডারওয়ার্ল্ডের ব্যাপারটা সে আগের মতন অত ব্যাপার না, নেই? একদম নেই। হ্যাঁ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখনো বম্বে শহরেতে রাত্রির লাস্ট ট্রেন হচ্ছে 2-3টের সময়, সেই ট্রেনেতে মহিলারা যাতায়াত করতে পারছেন, হুম হুম। যেটা আমার মনে হয় না যে কলকাতা শহর হলে সম্ভব। তাহলে কি আপনি এই ঘটনাটা রাজনৈতিক নেতারা যেমন বলে থাকে যে বিক্ষিপ্ত ঘটনা, এইগুলো কি বিক্ষিপ্ত ঘটনা বলবেন? হ্যাঁ, হতেই পারে, বিক্ষিপ্ত ঘটনা হতে পারে, বা হ্যাঁ সরি, আমি স্যারকে খুব সম্মান জানিয়েই বলছি যে অনেকদিন লাইমলাইটে না থাকাতে সেটা নিয়ে এসে প্ল্যান করা হতে পারে। আচ্ছা, না সেটা এটা এত বড় একটা ঘটনা কেউ কি এরকম ভাবে লাইমলাইটে আসবার জন্য এত বড় ঘটনা করতে পারে? না, করতে পারে না, কিন্তু দেখো তুমি পরিষ্কার ভাবে দেখো, ওনার ঘরের চাবি খুলে যাচ্ছে, ওনার বেডরুমে চলে যাচ্ছে, ওনার আয়া চাটাচ্ছে, তারপর উনি দৌড়ে আসছেন এবং খেয়েছেন, এবং সকালবেলা যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার লীলাবতীতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওনার অপারেশন হয়ে গেল, উনি ঠিক হয়ে গেলেন। তারপর দুপুরের পর থেকে উনি অম্লান বদনের লোকদের সাথে কথা বলছেন। সবকিছু মেনে নেওয়া যায়, ভালো হতে পারে। ভগবান করুন উনি একটু খুব তাড়াতাড়ি সুস্থ হন, সেটাই কামনা করবো। যাই হোক, শর্মিলা দি তো আমার থেকে বোধহয় 2 বছরের বড়। আচ্ছা। হ্যাঁ, আমি 77, উনি বোধহয়। তো আমি জানি ওনাদের, ওখানে বললাম না আমি জানুমাতেও গিয়ে ভোপালেতেও থেকেছি, যথেষ্ট সম্মান পেয়েছি। তো সেই ব্যাপারটা আছে, কিন্তু কোনোটাই এড়িয়ে যাওয়া যায় না। এটা হচ্ছে বলিউড। বলিউডেতে অনেক কিছুই সম্ভব, যে সম্ভবের জন্য গায়ে ছুরি খেয়েছে লোকরা, থাপ্পড় খেয়েছে, সবকিছু হয়েছে। এত বড় সিকিউরিটি, এই ধরো তোমার গিয়ে অন্যান্য যারা আছেন তারা অন্ততপক্ষে স্যার থেকে তাদের বাড়িতে অনেক টাকা আছে, আমি যেটা জানি, কোটি কোটি টাকা তারা বাড়িতে রাখেন। 18% জিএসটি দিয়ে অনেকেই টাকা নেন না। আমি খোলা তোমার চ্যানেলের মাধ্যমে, না একদমই একদমই, তো মানে মানে সিক্রেট আর কি, ওপেন সিক্রেট। তো তাছাড়া সেই টাকাগুলো কোথায় রাখবে? তো সেই টাকার লোভেতেও হতে পারে যে সেই টাকাটা তো হাত পাতলেই পেয়ে যাওয়া যাবে। কিংবা ওই এখন তো জিজ্ঞাসাবাদ চলছে, এরকম হতে পারে যে রক্ষীদের সঙ্গে একটা যোগ সাযোগ কিছু একটা হতেই পারে। আপনি প্রথমেই যেটা বললেন যে বাড়ির লোকেদের সঙ্গে কিছু যোগ সাযোগ একটা কিছু না থাকলে এরকম হঠাৎ করে জানো না তুমি, ওটা তো ছেড়ে দাও। আমি যে বিল্ডিং এ, যে কমপ্লেক্সে থাকি, ওখানেতে তোমার হাত গাড়িতে সোফা সেট বা ফ্রিজ নিয়ে আসার সময় ওইটাকে ওখানে আটকে দেওয়া হয়। আটকে দেওয়ার পরে ওইটা পুরোটা যার বাড়ির নামেতে আছে তাকে জিজ্ঞেস করা, সোসাইটির চেয়ারম্যানকে জিজ্ঞেস করা যে মালগুলোকে ঢুকতে দেওয়া হবে। তো এইসব ব্যাপার আছে। আর অথচ এত বড় সেলিব্রিটির বাড়িতে, এখানে খালি তো নাম করা লোক আছেনি, তার স্ত্রীও কম নাম নয়, কারিনা কাপুরের প্রচন্ড নাম, উনি ওখানেই থাকবেন। এখন উনি বাপের বাড়ি গেছেন কি কোথায় গেছেন তা তো আর বলা সম্ভব না। এই তো কদিন রাজ কাপুরের সেই জন্ম শতবার্ষিকীর ব্যাপার নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখাও করে এলেন। হ্যাঁ, তো সেই সব ব্যাপার আছে। ওখানে কি করে এটা হতে পারে, অনেকেরই একটা জিজ্ঞাসা আছে, এবং সেই জন্য কেন সাহেবও খুব দুশ্চিন্তায় আছেন যে আমি তো প্রায় 86 বছর বয়স না, আমি কি ওই নেবো শেল্টার যদি আমাদের বাড়িতে এরকম কিছু হয়। তাই তো এই ঘটনাগুলো তো আছেই। ইয়াংস্টারদের বাড়িতে না ঢুকে ওখানে 12 তলাতে বাংলো যাদের আছে, বাংলোতে তো ইজিলি ঢোকা যায়। তারপরে আপনার কাওয়ালির ভাষায় বলা যেতে পারে যে রাত আভি বাকি হ্যায়, বাত আভি বাকি হ্যায়। ভালো লাগলো দাদা আপনার সাথে কথা বলে। এই মুহূর্তে মুম্বাইয়ের একজন প্রবাসী বাঙালি চলচ্চিত্র জগতের মানুষ হিসেবে আপনি যেটুকু আমাদের জানালেন
একটা সরাসরি একটা ইনফরমেশন আপনার পেলাম এবং দিগদর্শনের দর্শক বন্ধুদের কাছেও পৌঁছে দিতে পারছি যে কি কি হতে পারে আর কি কি হতে পারে না, কোন কোন জায়গাটা রহস্য দানা বাঁধছে, এসব ব্যাপারটা আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হলো। এবং আমার মনে হয় আরো 48 ঘন্টা কাটলে এর মধ্যে হয়তো লোকটিকে গ্রেপ্তার করা যাবে। আচ্ছা, ওখানে ওই আমরা দেখেছি যে সময় আমি গেছি, ধরুন মহাভারতের শুটিং এর সময় অনেকবার গেছি, তখন আমি আমাদের ওই মানে শকুনি যিনি করেছেন গোপী পেন্টাল আমাকে করেছিলেন। তো যাই হোক, তখন দেখেছি কিন্তু রাস্তার মোড়ে মোড়ে রাত্রে যখন ফিরতাম প্রচন্ড পরিমাণে কিন্তু ওই নাকাবন্দি গুলো হতো। সেই নাকাবন্দি গুলো সেই রকম কঠোর ব্যবস্থা এখনো আছে? না, অতটা নেই, কারণ রাত্রে আমরাও ফিরি, আমিও যথারীতি রাত হয়ে যেত। এই তো সামান্য কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি আর বেরোই না অতটা। তো তবে রাত বিরতিতে এখন অতটা নেই, তবে আছে, হাইওয়ে গুলোতে আছে। কেন বম্বে শহরটা তো একটা প্যারালাল পুরো ব্যাপারটা, এটা সমুদ্রের ধার দিয়ে গড়ে উঠেছে, চারদিক দিয়ে সমুদ্র দিয়ে রেখেছে এটা। এখানে ইস্টার্ন এক্সপ্রেসওয়ে আর ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়ে এই দুটো একদম চলে গেছে। ওই ওয়েস্টার্ন এক্সপ্রেসওয়েতে মোটামুটি রোজই নাকাবন্দি চলে, কোথাও না কোথাও চলতেই থাকে। আচ্ছা, নাকাবন্দি চলে এবং কিছু কিছু লোকরা মদ্যপ লোকদের ধরাও হয়। আচ্ছা, শেষ প্রশ্ন আপনার কাছে, যে স্টেয়ার মানে একটা সিঁড়ি দিয়ে উঠে আটাটাই তার বাড়ির ঘরের ভেতর ঢুকলো, আমরা দেখতে পাচ্ছি যেটা যে ফুটেজটা পাওয়া গেছে সেটা হচ্ছে বাড়ি থেকে নেমে আসার। নেমে আসা, বাড়িতে ঢোকার কিন্তু ফুটেজ নেই, না এখনো পাইনি। হ্যাঁ, সেইটাই হচ্ছে একটা জিজ্ঞাসা। তো ওই তুমি কিছুক্ষণ আগে যেটা বললে যে সুইপারদের রাস্তা, ওইটা ব্যাক সাইডের কোন জায়গা দিয়ে কোন রকম পাইপ দিয়ে উঠে গেছে, এবং পাইপ দিয়ে এটাও মজার কথা যে এত বড় একটা কমপ্লেক্সের বাইরে কোনো লোক নেই, দূর থেকে দেখতে পাচ্ছে না, এটাও হতে পারে না। বান্দ্রার মতো জায়গা, বান্দ্রা একটা জায়গা, খুব সুন্দর জায়গা। তাহলে এটাও তো হতে পারে যে ও আগে এটাকে নিয়ে কয়েকবার নিজে কি করেছে, একটা রেকি নিশ্চয়ই একটা কিছু করে থাকতে পারে, না হলো। এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বলা হচ্ছে তার বাড়ির যে রক্ষীরা আওয়াজ শুনে যখন ঘরে ঢুকে পড়ে, মানে সাহেব তো প্রথম ঢুকলো, তারপর ওদের উপর হামলা হলো, সেই ঝটপটির আওয়াজে আরো 2-3 জন চলে এলো। তারপর নাকি লোকটিকে একটা ঘরে ঢুকিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। মানে আবার লোকটা বেরিয়ে গেল কি করে, এবং বেরিয়ে যে যাচ্ছে সব জিজ্ঞাসা, এইগুলো প্রচন্ড একটা, এবং দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে যে পালাচ্ছে তা নয়, কিন্তু ধীরে সুস্থে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, এই বেরোচ্ছে। তবে যাকে ঘরে বন্ধ করে রাখলো বাড়ির লোকেরা, সে ঘর বন্ধ ঘর থেকে আবার বেরোলো কি করে? এটা সবই এখানে আমি প্রথমেই বলেছিলাম তোমার সঙ্গে কথোপকথন যখন হচ্ছিল, আমি বলেছিলাম যে এখানে কিছু একটা রহস্য আছে। ঘরের ভেতরে যারা আছেন তাদেরই একটা কিছু গল্প আছে ওখানে। এবং আশ্চর্য ব্যাপার, তুমি একটা মিল খুঁজে দেখবে যে গোবিন্দার বাড়িতে যখন গুলি চলে তখন ওনার স্ত্রী কিন্তু বাড়িতে নেই। আবার এইখানেও যখন এত বড় একটা কাণ্ড ঘটে গেল তখন সাইফ আলী স্ত্রীও নেই। ঠিক। তো এই ঘটনাগুলো কিন্তু একটু সাজিয়ে দেখলে পরে তোমাকে বোঝা যাবে যে এখানে কোনো না কোনো কারণে কিছু না কিছু লোক আছে। এটা পুলিশ অবশ্যই ক্রাইম ব্রাঞ্চ, বম্বের ক্রাইম ব্রাঞ্চকে এবং তাদের সম্মান জানিয়ে বলছি, তারা অবশ্যই এটা বার করতে পারবে। পুলিশও পারবে, ক্রাইম ব্রাঞ্চও পারবে, এবং কঠোর ভাবে মহারাষ্ট্র সরকার এর উপরে চাপ দিচ্ছেন যাতে এটাকে ইমিডিয়েটলি খোঁজা করে দেওয়া যায়। ঠিক, মানে আমাদের শর্মিলা ঠাকুর, তার ছেলে বাংলার সঙ্গে একটা সম্পর্ক আছে, অবশ্যই একজন একটি ভালো অভিনেতা, তার আমরা দ্রুত তার সুস্থতা তো কামনা করব, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রহস্যের যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর পুলিশ কবে বার করে আমাদের কাছে পরিষ্কার করে দেবে সেটার অপেক্ষায় থাকা ছাড়া তো আর কিছু করার নেই। কিছু করার নেই।
আরো আগামী দিনে এই ধরনের কিছু ঘটনার ব্যাপার নিয়ে আপনার সঙ্গে আলোচনা করবো এবং কোনো ইতিহাস মোটামুটি আবার আগুনটা জ্বালিয়ে দিচ্ছে। ঠিক সপ্তাহ দিয়েও আপনিও একটুখানি খোলা চোখে একটুখানি তল্লাশি করে দেখুন যে কোনো সূত্র যদি খুঁজে পাই তোমার অবশ্যই জানাবো। তোমার চ্যানেলের প্রত্যেকটা শ্রোতা দর্শককে আমার অভিনন্দন নমস্কার জানিও। বম্বে থেকে আমরা বাঙালিরা চেয়ে থাকি যে বাংলায় কিছু একটা ভালো কিছু হোক। তো তোমার এই চ্যানেলটার জন্য তোমাকে এবং তোমার প্রত্যেকটা যারা কর্মী আছে সবাইকে আমাদের দিক থেকে সাধুবাদ জানাই। ধন্যবাদ, নমস্কার। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন। তুমিও তাই। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।